সকাল ৬টা বাজে। শহরের শান্ত রাস্তাগুলো কুয়াশায় ঢাকা ছিল গোপন রহস্যের মতো। পুরনো প্রাসাদের দেয়ালে শিশিরের ফোঁটা কাঁপছিল। নূর বিবি বরাবরের মতোই রাস্তার কোণে তার ছোট্ট গাড়িতে কাঁধে সবজির বস্তা নিয়ে পৌঁছালেন। পায়ে পুরনো চপ্পল, হাতে বলিরেখা আর মুখে ক্লান্তি, কিন্তু চোখে একটা অবিরাম ঝলমলে ভাব। যে ঝলমলে ভাব কেবল সেই সব মহিলারই থাকে যারা জীবনের প্রতিটি আঘাত নির্বেশ সহ্য করে কেবল তাদের সন্তানদের জন্য বেঁচে থাকে। আমি আজ 2 কেজি পালং শাক কিনব, হয়তো বাজারে ভালো দাম পাব। তিনি গাড়িতে সবজি গুছিয়ে নিজের মনে বিটবিট করছিলেন। এমন সময় হঠাৎ একটি তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এল। ওরে বুড়ি, তুমি কি রাস্তায় দোকান করেছ? নূর বিবি হতবাক হয়ে পিছনে ফিরে তাকাল। থানিদার তানভীর খান। তার মুখ গর্বিত, চোখ বিষে ভরা এবং হাত লাঠি। এখান থেকে চলে যাও, সে চিৎকার করে নূর বিবির গাড়িতে লাথি মারল। ঝুড়িটি উল্টে গেল। টমেটো, পালং শাক, কাঁচা মরিচ সব মাটিতে পড়ে গেল। নূর বিবি নিজেই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। তার পোশাকে কাদা, হাতে আঘাতের চিহ্ন, এবং তার সম্মানের উপর এমন একটি দাগ যা কোনো মলম মুছতে পারবে না। তানভীর একটা নাটক করল। এটা সরকারি রাস্তা, তোমার নিজের সম্পত্তি নয়। তারপর সে হাসতে হাসতে এগিয়ে গেল। কেউ কিছু বলল না। লোকেরা অন্যদিকে তাকাল, আর নূর বিবি ভাঙা টমেটোর মতো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। একটি ছোট ছেলে তার পকেট থেকে তার মোবাইল ফোন বের করে ভিডিও করছিল। ভীত, কিন্তু ভেতরে কোথাও একটি সত্যের সাক্ষী। রাত 9টা বাজে। ইসলামাবাদের ইন্টেলিজেন্স অফিস ভবনের 5ম তলায় প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার আসিয়া খান ফাইলগুলো দেখছিলেন। হঠাৎ তার ফোনের স্ক্রিনে একটি নোটিফিকেশন ভেসে উঠল। রাস্তায় বৃদ্ধা মহিলাকে পুলিশ মারধর করেছে, ভিডিওটি দেখুন। কয়েক সেকেন্ড পরে একই ভিডিওটি খুলল। আর যেন সময় থেমে গেছে। ভিডিওতে পড়ে থাকা সবজি, সেই গাড়ি, সেই মুখ। আম্মি! আসিয়ার ঠোঁট থেকে কেবল এই একটি শব্দই বেরিয়ে এল। ফোনটি তার হাত থেকে পড়ে গেল, এবং তার চোখ সেই দৃশ্যের দিকে স্থির ছিল যখন নূর বিবি তাকে বলেছিলেন, বাছা, তুমি শুধু তোমার কর্তব্যের উপর মনোযোগ দাও, আমার জন্য প্রার্থনাই যথেষ্ট। কিন্তু এখন প্রার্থনা ছাড়া আরও অনেক কিছু করার ছিল। আসিয়া তার ইউনিফর্ম খুলে ফেলল, প্রয়োজনীয় কাগজপত্র ব্যাগে রাখল এবং তার ঊর্ধ্বতন অফিসারকে একটি বার্তা পাঠাল। জরুরি ছুটি, পারিবারিক দুর্দশা। আর সে রওনা দিল শহরের দিকে, যেখানে তার মায়ের সম্মান রাস্তায় পদ্দলিত হয়েছিল। পরের দিন সকালে গ্রামের রাস্তায় একটা ঝড়ের শব্দে চোখ খুলে গেল। লোকেরা একে অপরকে জিজ্ঞাসা করছিল, এই, তুমি কি আসিয়া শুনতে পাচ্ছ ম্যাডাম? ইউনিফর্ম পরা একটা মেয়ে। নূর বিবি যখন দরজায় আসিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখল, প্রথমে সে চুপ করে রিল, তারপর 2 পা এগিয়ে গিয়ে তার মেয়ের বুকে জড়িয়ে ধরল। মা! আসিয়ার কণ্ঠ কাঁপছিল। তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিলে, কিন্তু তুমি তোমার কষ্টের কথাও বলনি। নূর বিবি ধীরে ধীরে বলল, বাবা, এটা পুলিশ। আমরা কি করতে পারি? আসিয়ার চোখ আর অশ্রুতে ভরে উঠল না, বরং আগুনে ভরে উঠল। এটা পুলিশ, এটা আইন। তাহলে আইন তোমার মুখে এই থাপ্পড় মারার অর্থ কি? পাড়ার মহিলারা জড়ো হতে শুরু করলেন, কেউ সান্ত্বনা দিতে, কেউ বা দৃশ্য দেখার জন্য। কেউ বলল, বাতিয়া, পুলিশের সাথে জড়ানো সহজ নয়। থানিদার তানভীর খান সাধারণ মানুষ নন। কিন্তু আসিয়া তাকে থামিয়ে বলল, যখন রাস্তায় মায়ের সম্মান পদ্দলিত হয়, তখন মেয়েও সাধারণ নয়। এখন সে থানিদার নয়, সে অপরাধী। সেই মুহূর্তে আসিয়া সিদ্ধান্ত নিল, কাল সকালে আমি নিজেই থানায় যাব। এফআইআর করা হবে। আর যদি না হয়, তাহলে আমি পুরো বিশ্বকে দেখাব যে সত্যকে চাপা দেওয়া যাবে না। নূর বিবি চুপ করে রইলেন। তিনি কেবল ছাদের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এবার এই মেয়েটিকে লাল চুলের মেয়ে বানাও। সকাল 9টা বাজে। সূর্য তখনও উষ্ণ ছিল, কিন্তু আসিয়া খানের পদধ্বনি দ্রুত চলছিল। মাথায় দোপাট্টা, হাতে ফাইল, আর হৃদয়ে শুধু একটাই আবেগ, তার মায়ের সম্মানের জন্য ন্যায়বিচার। সে থানার বাইরে পৌঁছানোর সাথে সাথেই দরজায় বসে থাকা প্রহরীটি উপরের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য তাকে চিনতে চেষ্টা করে। বিবি যে, ব্যাপারটা কি? আসিয়া সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি এফআইআর করতে চাই, আমার সাথে নয়, আমার মাকে ধর্ষণ করা হয়েছে। প্রহরী অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে? ভিডিও সহ ওই বৃদ্ধা মহিলা। আসিয়া ধৈর্য ধরে মাথা নাড়ল। হ্যাঁ, সে আমার মা। সে চুপচাপ দরজা খুলে তাকে ভেতরে ঢুকতে দিল। থানার ভেতরে ফাইলের স্তূপ, পুরনো ডেস্ক, আর অলস সৈন্য। কিন্তু আসিয়ার আগমন নীরবতাকে নাড়ে দিল। একজন সাব ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, তুমি কার সাথে দেখা করতে চাও? আসিয়া ফাইলটি টেবিলের উপর রাখল। তানভীর খান, অথবা যার কর্তৃত্ব আছে। সৈনিক কাঁধ ঝাঁকিয়ে বলল, তানভীর সাব ছুটিতে আছেন, তিনি বাড়ি চলে গেছেন। তানভীর সাব ছুটিতে আছেন? আসিয়া ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি জানি।
গতকাল বাজারে তাকে চা পান করতে দেখেছি, একটি ভিডিও আছে। ঠিক সেই মুহূর্তে থানার পিছনের দরজা দিয়ে সাব ইন্সপেক্টর রফিক প্রবেশ করলেন। কেউ তার কানে কিছু ফিসফিস করে বলল, তাই সে তৎক্ষণাৎ আশিয়ার কাছে এল। হ্যাঁ ম্যাডাম, কিছু ভুল হয়েছে। আশিয়া তার রাগ নিয়ন্ত্রণ করে বলল, না, এটা একটা অপরাধ। একজন পুলিশ অফিসার রাস্তায় আমার মাকে মারধর করেছে, একটা ভিডিও আছে, একজন সাক্ষী আছে, আর তুমি সবাই চুপ করে আছো। রফিক ভয় পেয়ে গেল। ম্যাডাম, আমরা কিছুই করতে পারিনি। তানভীর সাহেব আদেশ দিয়েছিলেন। আশিয়ার স্বর কঠোর হয়ে উঠল। এটা অন্যায় যে ইউনিফর্ম পরে জনসাধারণকে রক্ষা করে, সে জনসাধারণের মাকে মারধর করে, আর তুমি আমার মতো দর্শক হয়ে থাকো। থানার কোণে বসে থাকা হেড কনস্টেবল নাজির উঠে দাঁড়ালেন। ম্যাডাম, যদি তুমি চাও, আমি একটা রিপোর্ট লিখতে পারি। আমার শুধু উপর থেকে একটা আদেশ দরকার। ঠিক সেই মুহূর্তে থানার প্রধান প্রবেশপথে একটি গাড়ি থামল, এবং ডিএসপি কামার জাইদি প্রবেশ করলেন। আশিয়া তৎক্ষণাৎ তার ব্যাগ খুললেন। একটি ফাইল বের করে সোজা ডিএসপির সামনে রাখলেন। এই দেখুন আমার অফিসারের পরিচয়পত্র। আমি আশিয়া খান, একজন গোয়েন্দা কর্মকর্তা। এবং এখানে অভিযোগের সম্পূর্ণ বিবরণ, ভিডিও প্রমাণ এবং সাক্ষীর নম্বর। ডিএসপি কামার জাইদি তৎক্ষণাৎ সতর্ক হয়ে গেলেন। হ্যাঁ ম্যাডাম, আমরা সম্পূর্ণ ব্যবস্থা নেব। আপনার অভিযোগ গুরুতর। আপনি যদি চান, আমরা তানভীর খানকে অবিলম্বে বরখাস্ত করতে পারি। আশিয়া মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বরখাস্ত যথেষ্ট নয়। আমি চাই যে তিনি জনসাধারণের সামনে ঠিক সেই জায়গায় ক্ষমা চাইবেন যেখানে তিনি আমার মায়ের সম্মান পদ্দলিত করেছিলেন। ডিএসপি মাথা নিচু করে বললেন, আপনার আদেশ মতো ম্যাডাম। কামার জায়েদির নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গাড়িতে বসে থাকা সাব ইন্সপেক্টর রফিক শেষবারের মতো ফাইলটি দেখছিলেন। উপরে লেখা ছিল, তানভীর খান পুত্র হানিফ খান, অপরাধ ৩২৩-৩৫৪-৫০৪-৫০৬ আইপিসি, অর্থাৎ জনসাধারণের উপর হামলা, একজন মহিলাকে অপমান করা, গালিগালাজ, হুমকি। আশিয়া খান তার মায়ের সাথে বসেছিলেন। এমন সময় একটি স্থানীয় সংবাদ চ্যানেলের একজন প্রতিনিধি দরজায় এলেন। ম্যাডাম, যদি আপনি অনুমতি দেন, আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, জাতি জানতে চায়। নূর বিবি ইতস্তত করলেন, কিন্তু আশিয়া আলতো করে তার মায়ের হাত ধরে বললেন, আজ আমরা চুপ করে থাকব না। আমরা সত্য কথা বলব, যাতে আগামীকাল আর কোনো মা রাস্তায় কাঁদতে না পারে। ক্যামেরা চালু হয়ে গেল। সংবাদ প্রতিবেদক মাইক আশিয়াকে বললেন, ম্যাডাম, আপনি নিজে একজন অফিসার, কিন্তু আজ আপনি একজন মেয়ে হিসেবে লড়াই করছেন। কেমন লাগছে? আশিয়ার চোখ ভেজা ছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল জোরালো। আমার পোশাক আমাকে শক্তি দেয়, কিন্তু আমার মা আমাকে বাঁচতে শিখিয়েছেন। আজ যদি আমি চুপ থাকতাম, তাহলে আমাকে অফিসার বা মেয়ে বলা হতো না। এই যুদ্ধ শুধু আমার নয়, এটা প্রত্যেক মায়ের জন্য যারা সম্মানের জন্য রাস্তায় দাঁড়ায়। অন্যদিকে তানভীর খান সোফায় আরামে বসেছিলেন, এক কাপ চা হাতে। এমন সময় হঠাৎ দরজায় ধাক্কা লাগল। তানভীর খান, তোমাকে আইনের হাতে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি হতবাক হয়ে গেলেন। আমি? কোনো অপরাধে? আমি শুধু। শুধু কি? ডিএসপি কামার জাইদি তাকিয়ে বললেন, রাস্তায় একজন বিধবাকে চোর মারা, তার জীবিকা নষ্ট করা, এটা কি অপরাধ নয়? তানভীরের চোখ অবিশ্বাসে ভরে গেল। আমি পুলিশ, আর আমরাই আইন। ডিএসপির কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। তানভীর খানের হাতে হাতকড়া পরানো হল। তার পোশাক এখন লজ্জার প্রতীক হয়ে উঠেছে। রাত ৮টায় সব সংবাদ চ্যানেলে ব্রেকিং নিউজ প্রচারিত হয়েছিল। বিধবামাকে হত্যাকারী পুলিশ অফিসার গ্রেপ্তার, থানায় হাজির, মামলা আদালতে। নূর বিবির চোখে জল এসে পড়ল, কিন্তু এবার সেগুলো দুঃখের অশ্রু নয়, বরং তৃপ্তির অশ্রু ছিল। আশিয়া তার মায়ের হাত ধরে বলল, মা, একটা প্রতিশ্রুতি পূরণ হয়েছে, এখন কেউ তোমাকে স্পর্শ করবে না। আদালত কক্ষে ছিল জনাকীর্ণ। সংবাদ মাধ্যম, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া কর্মী এবং বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন, সকলের দৃষ্টি ছিল এই ঐতিহাসিক মামলার দিকে। আদালত কক্ষে নীরবতা নেমে আসে। শুধু বিচারকের কাঠের দুলির শব্দ প্রতিধ্বনিত হয়। তানভীর খান বনাম পাকিস্তান রাষ্ট্রের মামলা আদালতে বিচারাধীন। হাতকটা পরা তানভীর খান। তার মুখে আগের মতো গর্ব ছিল না। পোশাক এখন কেবল একটি পোশাক। তার চোখ নিচু ছিল, কিন্তু চোখ ছিল তার দিকে নয়, বরং আশিয়া খানের দিকে, যিনি সাদা সালোয়ার কামিজ পরে আত্মবিশ্বাসের সাথে আদালত কক্ষে প্রবেশ করেছিলেন। প্রথম সাক্ষ্য, হাসিম। বিচারক চিৎকার করে বললেন, সাক্ষী হাসিমকে ডাকা উচিত। হাসিম, সেই দুর্বল যুবক যে ভিডিওটি তৈরি করেছিল, অনিশ্চয়ই কাঠগড়ায় প্রবেশ করল। বিচারক আস্তে করে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি ভিডিওটি নিজেই বানাওনি? কারো নির্দেশে নয়? হাসিম মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, আমি সেই দৃশ্য সহ্য করতে পারছিলাম না। রাস্তায় একজন মাকে থাপ্পড় মারা হয়েছিল,
সবজি ছড়িয়ে ছিটিয়েছিল। আমি চুপ করে থাকতে পারছিলাম না। আসামিপক্ষের আইনজীবী জিজ্ঞাসা করলেন, তুমি কি পুলিশকে ভয় পাওনি? হাসিম উত্তর দিলেন, সেই সময়ে আমি কেবল এই ভয় পেয়েছিলাম, যদি আমি কথা না বলি তাহলে আগামীকাল আমার নিজের মাও রাস্তায় কাঁদতেন। আদালত জুড়ে নীরবতা নেমে আসে। দ্বিতীয় সাক্ষ্য আসিয়া খান। এখন আসিয়া খানকে ডাকা হল। বিচারক জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের সাথে যা ঘটেছিল তা তোমার উপর কি প্রভাব ফেলেছে? আসিয়া কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখলেন। তারপর বললেন, আমার মা একবার ছোটবেলায় আমাকে বলেছিলেন, বাবা, যদি কখনো আমার মাথা নত হয় তাহলে তুলে নাও। সেদিন যখন আমি ভিডিওটি দেখেছিলাম তখন আমার আত্মা কেঁপে উঠেছিল। তিনি কেবল আমার মা ছিলেন না, তিনি এই দেশের প্রতিটি মায়ের প্রতিনিধিত্ব করেছিলেন। আমার পোশাক আমাকে গর্বিত করে, কিন্তু সেদিন আমি পোশাক পরিনি, কারণ ন্যায়বিচার একজন মেয়ে হিসেবে চাওয়া হয়, একজন অফিসার হিসেবে নয়। আদালত কক্ষে নীরবতা নেমে এল। বিচারক হেসে বললেন, তুমি খুব সুন্দর কথা বলেছ বিবি, এই ধরনের মেয়েরা আইনের শক্তি। 3 দিন শুনানির পর বিচারক একটি বিস্তারিত রায় দেন। তানভীর খানকে তার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হল। ভারতীয় দণ্ডবিধির 323, 354, 504 এবং 506 ধারার অধীনে 3 বছরের কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা। ভুক্তভোগী নারী নূর বিবিকে সরকারি সহায়তায় স্থায়ী চাকরি দেওয়ার জন্য আরও নির্দেশ।